প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা এবং নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকের পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি ঢাকা বোর্ড 2019 সালে ইংরেজি দ্বিতীয় পত্রে যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ সমাধান। আশা করি এই ব্যাখ্যাসহ সমাধানগুলো শোনার পর তোমাদের প্রস্তুতি আরও দৃঢ় হবে, আরও মজবুত হবে। বিশেষ করে যারা নবম এবং দশম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে তাদের জন্য আরও বেশি কার্যকর হবে, কারণ অনেকটা পথ তোমাদের সামনে রয়েছে। ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করার জন্য অবশ্যই নবম শ্রেণীর শুরু থেকেই ভালোভাবে, দৃঢ়ভাবে, মজবুতভাবে প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে হবে। কারণ মনে রাখতে হবে, এসএসসি পরীক্ষাটি শুধুমাত্র দশম শ্রেণী কেন্দ্রিক নয়, নবম এবং দশম এ দুটির সমন্বয়ে, এ দুটির পড়াকে মিলিয়ে একসাথে এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয়। তারই ধারাবাহিকতায় আমরা পদক্ষেপ নিয়েছি যে বিভিন্ন বোর্ডে আগত প্রশ্নগুলো আমরা ব্যাখ্যাসহ সমাধান করব, যাতে শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হয়, প্রস্তুতি নিতে সুবিধা হয়। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করতে যাচ্ছি ঢাকা বোর্ড 2019 সালে আগত ইংলিশ সেকেন্ড পেপার অংশটি। 1 এবং 2, প্রশ্ন নং 1 এবং 2 প্রায় একই ক্যাটাগরির। পার্থক্য হলো 1 নংয়ের জন্য ক্লু দেওয়া থাকে, 2 নংয়ের জন্য ক্লু দেওয়া থাকে না। তাই 1 নং সমাধান করা তুলনামূলক একটু সহজ হয়ে থাকে। তবে আমাদের মনে রাখতে হবে, আমরা যখন 1 নং সমাধান করব, এই উপরে যে অপশনগুলো দেওয়া থাকবে সেগুলো প্রয়োজনে চেঞ্জ করা লাগতে পারে, প্রয়োজন অনুযায়ী পরিবর্তন হতে পারে, এবং এখানে 10টি অপশন নাও থাকতে পারে। যদি 10টি অপশন না থাকে সেক্ষেত্রে একটি অপশন একাধিকবার ব্যবহার করতে হবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 নম্বরটি সমাধান করি। ইট ইজ অ্যান্টিসিপেটেড দ্যাট, এটা অনুমান করা হয় যে, প্যাসিভ সেন্টেন্স ইট ইজ অ্যান্টিসিপেটেড দ্যাট, অনুমান করা হয় যে, ইট ইজ সেড দ্যাট বলা হয়ে থাকে যে, ইট ইজ এক্সপ্লেইনড দ্যাট ব্যাখ্যা করা হয়ে থাকে যে। সুতরাং যখন এই ধরনের স্ট্রাকচারে কোনো প্যাসিভ থাকবে তখন অর্থগুলো এরকম হয়ে থাকে। ইট ইজ anticipated that the new century is now facing various challenges, আমাদের নতুন শতাব্দী অনেক সমস্যা, অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছে, স্পেশালি বিশেষ করে এনভায়রনমেন্টাল ডিজাস্টার, বিশেষ করে পরিবেশগত বিপর্যয়, দুর্যোগ, এগুলো মোকাবেলা করছে। ফিডিং, ফিড মানে খাওয়ানো, ফিডিং দ্য এভার গ্রোয়িং পপুলেশন ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট চ্যালেঞ্জ ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ, দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট চ্যালেঞ্জ যেটা, সেটা হলো এই ক্রমবর্ধমান জনসংখ্যাকে খাওয়ানো। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু, এটা খুবই কঠিন, সাস্টেইন ধরে রাখা, দ্য কারেন্ট লেভেল অফ এগ্রিকালচারাল প্রোডাকশন, বর্তমানে কৃষি যেই উৎপাদন রয়েছে সেটিকে ধরে রাখা এটি খুবই কঠিন। বিকজ, কারণ আওয়ার এগ্রিকালচার ল্যান্ড ইজ বিং রিডিউসড, আমাদের কৃষি জমিগুলোকে কমিয়ে ফেলা হচ্ছে। ডিউ এবং টু দুটি একটি জনপ্রিয় ফ্রেজ, কারণ বর্ণনা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ডিউ টু হিউম্যান হ্যাবিটেট, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, রিভার ইরোজন অ্যাটসেটেরা, মানুষের বসতির জন্য, শিল্পায়নের জন্য, নদী ভাঙ্গনের জন্য কৃষি জমিগুলো কমে যাচ্ছে। বিসাইডস, এছাড়া, তাছাড়া, উই আর লুজিং আওয়ার ফরেস্টস গ্রাজুয়ালি, ক্রমান্বয়ে আমরা আমাদের বনাঞ্চল হারাচ্ছি। ট্রিজ আর বিং কাট ডাউন, গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে। ইনডিসক্রিমিনেটলি, নির্বিচারে, এটা কিন্তু একটু পরিবর্তন হলো, ly যুক্ত হলো। রেজাল্টিং ইন, এখানে এন রয়েছে, এন নিতে হবে, ইন অ্যান ইনক্রিজ অফ পলিউশন। যখন এরকম এন থাকবে, এ থাকবে, তখন আমরা ইচ্ছা করলে একটু গ্রামাটিক্যাল
রুলস অ্যাপ্লাই করতে পারি। যেমন এখানে অ্যান রয়েছে, এমনিতে আসলে তো ভালো কথা, অন্যথায় আমরা দেখব যে কার পরে ভাওয়েল রয়েছে। সবগুলো অপশন যদি বিবেচনা করি আমরা দেখতে পাবো জের পরে ভাওয়েল রয়েছে এবং এইচের পরে ভাওয়েল রয়েছে। তো এই দুটির মধ্যে বিবেচনা করলে খুব সহজেই বোঝা যাচ্ছে যে আওয়ারের আগে কখনোই এ এন এগুলো বসে না, সুতরাং এখানে এন বসবে। ইন অ্যান ইনক্রিজ অফ পলিউশন, গাছ কেটে ফেলা হচ্ছে ফলে পলিউশন বাড়ছে। সো ইট ইজ ইম্পারেটিভ, তাই এটা অবশ্য কর্তব্য টু চেক দ্য রেকলেস অ্যালার্মিং কন্ডিশন, এটাকে দমন করা, রেকলেস বেপরোয়া, অ্যালার্মিং কন্ডিশন বিপজ্জনক যে অবস্থা, ফর আওয়ার ওন এক্সিস্টেন্স, আমাদের নিজেদের অস্তিত্বের জন্য এই গাছ কাটা বন্ধ করতে হবে, পরিবেশ দূষণ বন্ধ করতে হবে, তাহলেই আমাদের অস্তিত্ব টিকে থাকবে। তাহলে এটি খুব সময় উপযোগী একটি প্রশ্ন। যারা নবম দশম শ্রেণীতে আছো, বিশেষ করে যারা নবম শ্রেণীতে আছো তাদের জন্য এই বোর্ড কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। তোমাদের প্রথম টার্গেটই থাকবে বোর্ড কোশ্চেনগুলো বুঝে বুঝে সমাধান করা, কারণ পরবর্তীতে তোমরা বিভিন্ন সময় ক্লাস 9 প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক, ক্লাস 10 প্রথম সাময়িক, প্রি টেস্ট, টেস্ট, এগুলোতে এই ধরনের প্রশ্ন তোমরা ফেস করে থাকবে। এখন আমি 2 নম্বর সমাধান করছি। এটি একটি গল্প, যে গল্পের মাধ্যমে ফুটে উঠবে যে মানুষ যখন অতিরিক্ত কোনো কিছু পিছনে ছোটে তখন সেই জিনিসটা আর তার উপভোগ্য হয়ে ওঠে না। ওয়ান্স এ ফার্মার হ্যাড এ গ্রেট ডিজায়ার ফর ল্যান্ড, ডিজায়ারের পর ফর ব্যবহার করা হয়। ওয়ান ডে গোয়িং টু দ্য ল্যান্ডলর্ড, একদিন জমিদারের কাছে গিয়ে হি ওয়ান্টেড সাম ল্যান্ড, সে কিছু জমি চাইল, সো দ্যাট, যাতে করে হি মাইট লিভ ইন কমফোর্ট, আরাম আয়েসে জীবনযাপন করতে পারে। যদিও নিয়ম হলো একটি গ্যাপে একটি ওয়ার্ড লেখা, কিন্তু এখানে দেখা যাচ্ছে একটু ব্যতিক্রম, সো এবং দ্যাট ব্যবহার করতে হচ্ছে অর্থকে ঠিক রাখার জন্য। এটা খুবই ব্যতিক্রম, এরকম ব্যতিক্রম খুবই কম আসে, এটি একটি ব্যতিক্রম হিসেবে আমরা ধরে নিলাম। দ্য ল্যান্ডলর্ড ওয়াজ ভেরি ওয়াইজ, ল্যান্ডলর্ড ছিলেন খুব জ্ঞানী। সো হি টোল্ড হিম টু হ্যাভ অ্যাজ মাচ ল্যান্ড অ্যাজ হি কুড কভার বাই রানিং টিল সানসেট, সুতরাং সে তাকে বলল সূর্যাস্ত পর্যন্ত যতদূর সম্ভব জমিগুলোকে কভার করার জন্য, এবং যতটুক জমি সে কভার করতে পারবে, যতটুক জমি সে হেঁটে আসতে পারবে বা দৌড়িয়ে আসতে পারবে বা ঘুরে আসতে পারবে, ততটুকুর জমির মালিকানা তাকে দেওয়া হবে। এটা দেখে যে কেউ খুশি হয়ে যাওয়ার কথা, কৃষকের ক্ষেত্র তাই হয়েছে। দ্য ফার্মার বিকেম ভেরি প্লেসড উইথ দ্যাট, এতে কৃষক খুব খুশি হয়ে গেল। নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, হি স্টার্টেড রানিং অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড টু কভার মোর এরিয়া, অনেক এরিয়াকে কভার করার জন্য যত দ্রুত সম্ভব সে দৌড়াতে শুরু করলো। হি র্যান টিল ইভিনিং, সন্ধ্যা পর্যন্ত সে দৌড়ালো। অ্যান্ড দ্য সান ওয়াজ অ্যাবাউট টু সেট, সূর্যাস্ত হচ্ছিল, সূর্য প্রায় অস্ত যাচ্ছিল। হি র্যান উইথ হিজ লাস্ট স্ট্রেংথ, সর্বশেষ যে শক্তিটুকু রয়েছে সেটা দিয়ে সে দৌড়াচ্ছে। বাট বিকেম ভেরি টায়ার্ড, কিন্তু সে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। অ্যান্ড ফেল ডাউন ডেড, এবং সে পড়ে গেল, মারা গেল। হি ওয়াজ বারিড দেয়ার, তাকে সেখানে কবরস্থ করা হলো। দেন দ্য ওয়াইজ ম্যান রিমার্কড, তখন সেই বিজ্ঞ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি মন্তব্য করলেন, এ ম্যান নিডস জাস্ট অ্যাজ মাচ ল্যান্ড অ্যাজ উইল বি এনাফ ফর হিজ গ্রেভ, একজন মানুষের কবর দেওয়ার জন্য যতটুক জমি প্রয়োজন ততটুকু জমি প্রয়োজন, অর্থাৎ একজন মানুষের খুব বেশি জমির প্রয়োজন নেই। খুব চমৎকার একটি শিক্ষণীয় গল্প এটি। সুতরাং আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে
আমরা টাকা পয়সার পিছনে বেপরোয়াভাবে ছুটব না। জীবনকে উপভোগ করার জন্য, জীবনকে উপলব্ধি করার জন্য অবশ্যই আমাদেরকে সব কিছু বিবেচনা করে চলতে হবে। 3 নম্বর সমাধান করছি, চরিত্র, ক্যারেক্টার। ক্যারেক্টার ইজ রিগার্ডেড, চরিত্রকে বিবেচনা করা হয় অ্যাজ দ্য ক্রাউন অফ লাইফ। মানুষের জীবনের মুকুট হিসেবে চরিত্রকে বিবেচনা করা হয়। ইট মিনস, এটার অর্থ হলো মেন্টাল অর মোরাল কোয়ালিটিস অফ এ পারসন, একজন ব্যক্তির মানসিক এবং নৈতিক গুণাবলী। ইট অলসো মিনস, এটার আরও অর্থ হলো সাইকোলজিক্যাল অর ইথিক্যাল নেচার, মনস্তাত্ত্বিক এবং নৈতিক বৈশিষ্ট্য, চরিত্র। ক্যারেক্টার অফ এ পারসন ইজ দ্য কম্বিনেশন অফ সাম গুড কোয়ালিটিস। একজন মানুষের চরিত্র হলো কিছু ভালো গুণের সমন্বয়। এভরিবডি হ্যাটস এ ম্যান উইদাউট ক্যারেক্টার, যে প্রত্যেকটা ব্যক্তি ঘৃণা করে যে ব্যক্তির চরিত্র নেই, অর্থাৎ ভালো গুণাবলী নেই। 4 নম্বর, রাইট ফর্মস অফ ভার্ব। এখানে অতিরিক্ত কিছু ওয়ার্ড যুক্ত হতে পারে প্রয়োজন অনুযায়ী। ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হতে পারে, ভার্বের সাথে আইএনজি যোগ হতে পারে, ভার্বের পূর্বে মডাল যোগ হতে পারে, নট যুক্ত হতে পারে, ইত্যাদি যুক্ত হতে পারে। রাইট ফর্মস অফ ভার্বের উপর আমাদের বেশ কিছু ভিডিও রয়েছে। ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আশা করি তোমরা বেশ উপকৃত হবে। আমরা অপশন দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8, 8টি অপশন রয়েছে। তার মানে কয়েকটি অপশন একাধিকবার ইউজ হবে, এটা বোঝাই যাচ্ছে। প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, ইজ এ নোবেল ভার্চু, একটি মহৎ গুণ। ইট ইন্সপায়ার্স, ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার। ইট ইন্সপায়ার্স এ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড টু ডিফেন্ড দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি। তার দেশের ফ্রিডমকে রক্ষা করার জন্য একজন মানুষকে অনুপ্রাণিত করে তার সর্বশেষ রক্ত ঝরাতে। শেড মানে ঝরানো। এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম, যে ব্যক্তির দেশপ্রেম নেই, ইজ নট বেটার দেন এ বেস্ট, সে পশুর চাইতে উত্তম নয়। এ ট্রু প্যাট্রিয়ট ইজ অনার্ড বাই অল, একজন ট্রু প্যাট্রিয়ট সবার দ্বারা সম্মানিত হয়। হি অলওয়েজ থিংস ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে দি আনপ্যাট্রিয়টিক ম্যান, দেশপ্রেমহীন ব্যক্তি, থিঙ্ক অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট, শুধু নিজের ইন্টারেস্ট, নিজের স্বার্থ নিয়ে চিন্তা করে থাকে দেশপ্রেমহীন ব্যক্তি। দোজ হু ডাই ফর দ্য কান্ট্রি, যে ব্যক্তি দেশের জন্য মারা যায়। আর ট্রু প্যাট্রিয়টস, সেই প্রকৃত দেশপ্রেমিক। দে আর রিমেম্বার্ড ইভেন আফটার দেয়ার ডেথ, তাদের মৃত্যুর পরও তাদেরকে স্মরণ করা হয়ে থাকে। দ্যাট ইজ হোয়াই দ্য ফ্রিডম ফাইটার্স হু স্যাক্রিফাইসড দেয়ার লাইফস ইন 1971, এই জন্যই মুক্তিযোদ্ধারা যারা 1971 সালে জীবন বিসর্জন দিয়েছেন আর রিমেম্বার্ড, তাদেরকে স্মরণ করা হয়। অ্যান্ড অনার্ড ফর এভার, সর্বদা সবসময় তাদেরকে সম্মান করা হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে বেশ কিছু প্যাসিভ স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে। প্যাসিভ যেখানে কাজকে প্রাধান্য দেওয়া হয়, কর্তা মুখ্য বিষয় নয়, কে কাজ করলো সেটা মুখ্য নয়, এই ধরনের সেন্টেন্স প্যাসিভ হয়ে থাকে। 5 নং, ন্যারেশন। ন্যারেশনটা আমি সলভ করছি। তোমরা ভালোভাবে খেয়াল করলে দেখবে যে প্রায় সকল বোর্ড কোশ্চেনেই যে ন্যারেশনগুলো আসে, বা তোমাদের যদি প্র্যাকটিসের জন্য মডেল টেস্ট যে বইগুলো আছে
স্যাম্পল যে কোশ্চেনগুলো আছে প্রায় সকল ন্যারেশনের মধ্যেই এই প্রশ্ন রয়েছে। আর প্রশ্ন যেহেতু থাকে কেউ একজন সেটার উত্তরও দিয়ে থাকে, সুতরাং প্রশ্ন থাকলে কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়, প্রশ্নের উত্তরে কি বলতে হয়, এই সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে। কারণ প্রায় প্রতিটি ন্যারেশনেই এই ধরনের প্রশ্ন এবং অ্যান্সার দেখা যায়। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, সেড অ্যান ওল্ড ম্যান। আই সেড ইট ইজ 9:30। তাহলে ন্যারেশনে কনফার্ম হতে হবে কে কে আছে, কে কাকে কি বলছে। এখানে দেখা যাচ্ছে একজন বৃদ্ধ লোক আছে আর আমি নিজেই আছি। তাহলে প্রশ্ন করার জন্য আমরা বলবো অ্যান ওল্ড ম্যান আস্কড, কাকে, আমাকে, মি, হোয়াট দ্য টাইম ওয়াজ বাই মাই ওয়াচ। প্রশ্ন উত্তরে রিপ্লাই বলতে হয় আই রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ 9:30। টেন্স পরিবর্তন করতে হবে। হি সেড দ্যাট হি ওয়ান্টেড টু, এই আই হলো সেই ব্যক্তিটা, তাহলে আইয়ের জায়গায় আমরা হি বলবো, টেন্স পরিবর্তন করব। হি সেড দ্যাট, কানেক্টর দ্যাট নিলাম, হি সেড দ্যাট হি ওয়ান্টেড টু গো টু মাই হাউস। ওই ব্যক্তি আবার প্রশ্ন করেছে, প্লিজ যদি থাকে তাহলে রিকোয়েস্ট আমরা ব্যবহার করব। হি রিকোয়েস্টেড মি, তাহলে প্রশ্ন এবং রিকোয়েস্ট দুটি সমন্বয় আছে, তাহলে আস্ক না বলে এখন রিকোয়েস্ট বলবো। হি রিকোয়েস্টেড মি ইফ আই উড, এটা ভিতরে চলে আসবে, অ্যাকম্পানি হিম। আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট আই ওয়াজ সরি বিকজ আই ওয়াজ গোয়িং টু স্কুল। এই ছিল ন্যারেশনের সমাধান। এখন আমরা 6 নম্বরের সমাধান করছি। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড, কম্পারেটিভ করতে হবে, সুপারলেটিভে আছে, সাবজেক্ট পরিবর্তন হবে না। বেস্ট, গুড, বেটার, বেস্ট। ম্যান ইজ বেটার দ্যান এনি আদার ক্রিয়েশন অফ গড, আমাদের এনি আদার আনতে হবে। ইজেন্ট ইট আওয়ার রেসপন্সিবিলিটি টু ডু গুড ডিডস, অ্যাসার্টিভ করতে হবে, তাহলে এটা ইজ ভিতরে চলে আসবে। আর হাবুদক নাবুদক, নাবুদক হাবুদক এরকম পরিবর্তন হবে। ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু ডু গুড ডিডস, ফুল স্টপ দিয়ে দিব। আওয়ার লাইফ ইজ নট মেজার্ড বাই মান্থস অর ইয়ার্স, অ্যাক্টিভ করতে হবে, তার মানে এটি প্যাসিভে আছে। এখানে দেখা যাচ্ছে কে কাজ করবে বা কে কাজ করেছে সেটা উল্লেখ নেই, সেক্ষেত্রে আমরা উই ব্যবহার করব। উই ডু নট মেজার আওয়ার লাইফ বাই মান্থস অর ইয়ার্স। অনেস্ট পিপল লিড এ হ্যাপি লাইফ, কমপ্লেক্স করব, এটাকে আমরা দুইভাবে কমপ্লেক্স করতে পারি। প্রথমে পিপুল হু আর অনেস্ট লিড এ হ্যাপি লাইফ এটা বলতে পারি, অথবা অনেস্ট পিপুল লিড এ লাইফ উইচ ইজ হ্যাপি এটাও বলতে পারি। ই নম্বর রয়েছে ইট ম্যাটার্স লিটল ইফ এ ম্যান লিভস মেনি ইয়ার্স অর নট, ইন্টারোগেটিভ আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো সাহায্যকারী ভার্ব নেই, তাহলে এটাকে ডাজ ব্যবহার করব। ডাজেন্ট ইট ম্যাটার, এখানে কিন্তু অ্যাজ ব্যবহার করা যাবে না। ডাজেন্ট ইট ম্যাটার লিটল ইফ এ ম্যান লিভস মেনি ইয়ার্স অর নট, কোশ্চেন মার্ক অবশ্যই ব্যবহার করতে হবে। নোবডি ইজ অ্যাবসলিউটলি হ্যাপি অন আর্থ, অ্যাফার্মেটিভ করতে হবে। আচ্ছা, এটা একটি ব্যতিক্রম দেখা যাচ্ছে, অর্থকে ঠিক রাখার জন্য আমরা এটিকে প্রশ্ন বানিয়ে দিব। নোবডির স্থানে হু বসিয়ে দিব এবং কোশ্চেন মার্ক বসিয়ে দিব। হু ইজ অ্যাবসলিউটলি হ্যাপি অন আর্থ, তাহলেই প্রশ্ন হলেও এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়েছে। সো উই শুড নট ওয়েস্ট টাইম ইন ভেইন, তাই আমরা বৃথা সময় অপচয় করব না, প্যাসিভ করব। সোকে আমরা জায়গা মতো রেখে দিব। এখানে অবজেক্ট হলো টাইম। টাইম শুড নট বি ওয়েস্টেড বাই আস ইন ভেইন। If we use time properly, we can be benefited. We can be benefited by using time properly. Simple হয়ে গেল। All men must die. Must-এর পরিবর্তে cannot help অথবা cannot but. Cannot but ব্যবহার করার সুবিধা হলো
ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে পারবো। তাহলে অল মেন ক্যান নট বাট ডাই, আর আমি যদি ক্যান নট হেল্প ব্যবহার করি সেক্ষেত্রে আমাকে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তখন আবার এই আই এবং ই পরিবর্তিত হয়ে ওয়াইতে রূপান্তর হয়ে যাবে, তাই ক্যান নট বাট ব্যবহার করাই বেটার। দো উই টেক আটমোস্ট কেয়ার উই ক্যান নট অ্যাভয়েড ডেথ, কম্পাউন্ড দো বাদ দিয়ে দিব, এখানে কমার স্থানে বাট দিয়ে দিব, তাহলেই কিন্তু কম্পাউন্ড হয়ে যাবে। উই টেক আটমোস্ট কেয়ার বাট উই ক্যান নট অ্যাভয়েড ডেথ। 7 নম্বর প্রশ্ন, কমপ্লিটিং সেন্টেন্স, সম্পূর্ণ সেন্টেন্সটা তুলে লিখবে তোমরা এবং তোমাদের নিজেদের অংশটুকুর নিচে আন্ডারলাইন করে দিবে। প্রথমেই দেখতে পাচ্ছি একটি প্রবাদ রয়েছে, ওয়্যার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, অর্থাৎ ইচ্ছে থাকলে উপায় হয়। ইফ এ ম্যান ডাজ নট ওয়ার্ক হার্ড, একজন ব্যক্তি যদি পরিশ্রম না করে সে সফল হতে পারবে না। হি ক্যান নট শাইন ইন লাইফ, অবশ্যই নির্দিষ্ট নিয়ম রয়েছে। ইফযুক্ত অংশ প্রেজেন্ট হলে অন্য অংশ শ্যাল, উইল, ক্যান, মে এগুলো ব্যবহার করতে হয়। অ্যাজ দ্য পিপল অফ বাংলাদেশ আর হার্ড ওয়ার্কিং, অ্যাজ মানে যেহেতু, অ্যাজের অন্য অন্য অর্থ আছে, এখানে যেহেতু অর্থে ব্যবহৃত হয়েছে। অ্যাজ দ্য পিপল অফ বাংলাদেশ আর হার্ড ওয়ার্কিং, যেহেতু বাংলাদেশের মানুষ পরিশ্রমী। দে আর প্রগ্রেসিং ডে বাই ডে, তারা দিনে দিনে উন্নতি করছে। এখানে সামনে গ্যাপ রয়েছে, বাট নাও শি হ্যাজ মেড এ রিমার্কেবল ডেভেলপমেন্ট ইন হার জিডিপি। জিডিপির পূর্ণ অর্থ হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে এই বাট থাকার কারণে আমাদেরকে অর্থ ঠিক রেখে কিছু একটা বলতে হবে। ওয়ান্স বাংলাদেশ হ্যাড পুয়ার জিডিপি, বাট নাও শি হ্যাজ মেড এ রিমার্কেবল ডেভেলপমেন্ট ইন হার জিডিপি। সো ইট ইজ আওয়ার বাউন্ডেন ডিউটি, এটা আমাদের অবশ্য কর্তব্য, ডিউটি টু ইনক্রিজ ডেভেলপমেন্ট ইন আওয়ার জিডিপি, অথবা মেনটেন দিস ডেভেলপমেন্ট ট্রেন্ড। 8 নম্বরে চলে যাচ্ছি, এ গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ মাইন্ডফুল অফ হিজ স্টাডিজ, একজন ভালো শিক্ষার্থী সবসময় তার পড়াশোনায় মনোযোগী। হি ইজ রেসপেক্টফুল অফ হিজ টিচার্স অ্যান্ড সুপারিয়র্স, টিচার এবং তার সিনিয়র যারা রয়েছে, বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে তাদের কাছে রেসপেক্টফুল। আসলে এখানে টু দিলে অর্থটা সুন্দর হতো, হি ইজ রেসপেক্টফুল টু হিজ টিচার্স অ্যান্ড সুপারিয়র্স, টিচার এবং বয়োজ্যেষ্ঠদেরকে সে সম্মান প্রদর্শন করে। হি নেভার ডিসঅনার্স, সে কখনই অসম্মান করে না এনিবডি, কাউকে। হি ইজ ফ্রি ফ্রম মিসবিহেভিয়ার, অসৎ আচরণ থেকে সে মুক্ত। অ্যান্ড নেভার রুড টু হিজ ক্লাসমেটস, এবং কখনই ক্লাসমেটদের সাথে রুক্ষ আচরণ করে না। অ্যাজ হি ইজ স্টুডিয়াস, যেহেতু সে অধ্যবসায়ী। হি নেভার ওয়েস্টেস হিজ টাইম ইন ভেইন, সে কখনো অযথা সময়কে অপচয় করে না। হি ইজ অলসো সিনসিয়ার অ্যান্ড লিসেন্স টু হিজ টিচার্স অ্যাটেন্টিভলি, মনোযোগের সাথে সে তার টিচারের কথা শুনে থাকে এবং সে খুব সিনসিয়ার। সো দ্যাট, যাতে করে হি ক্যান বি সাকসেসফুল ইন লাইফ, জীবনে সফল হতে পারে। হিজ পাংচুয়ালিটি অ্যান্ড ডিটারমিনেশন হেল্প হিম টু আন্ডারটেক অ্যান্ড সলভ এনি ডিফিকাল্ট ওয়ার্ক অর জব, অর্থাৎ তার সময়ানুবর্তিতা, তার দৃঢ় প্রতিজ্ঞা তাকে সহায়তা করে গ্রহণ করতে এবং সমাধান করতে ডিফিকাল্ট কাজগুলো, ডিফিকাল্ট দায়িত্বগুলো। 9 নম্বরে চলে আসছি, আই এম এন এসএসসি এক্সামিনি, অবশ্যই তুলে লিখবে এবং ট্যাগ কোশ্চেনে আরেকটি বিষয় লক্ষণীয়, কোশ্চেন মার্ক দিতে ভুল করবে না। এটার উত্তর হবে আরএন্ট আই, মাই এক্সপেকটেশন ইজ গেটিং এ প্লাস, ইজেন্ট ইট, সাম অফ মাই ক্লাসমেটস বিকেম past tense, তাহলে ডিডেন্ট দে কুড নট পাস দ্য টেস্ট এক্সাম, কুড দে, এভরিবডি হ্যাটস দেম ফর দিস রিজন, ডোন্ট দে। তারপর 10 নম্বর কানেক্টর রয়েছে, কানেক্টরের অনেক বিকল্প অ্যান্সার হতে পারে, আমি যেটা বলবো সেটাও হতে পারে, তোমাদের অ্যান্সার শিটে যেটা আছে সেটাও হতে পারে, যুক্তিসঙ্গত যেটা দিবে সেটাই সঠিক। A school magazine is a magazine
উইচ ইজ পাবলিশড বাই দ্য স্কুল অথরিটি অ্যানুয়ালি। স্কুল ম্যাগাজিন হলো এমন একটি ম্যাগাজিন যেটা স্কুল কর্তৃপক্ষ বাৎসরিক বা প্রতি বছর প্রকাশ করে থাকে। ইট কন্টেইনস পোয়েমস, আর্টিকেলস, এসেস অ্যান্ড জোকস। এটাতে থাকে কবিতা, প্রবন্ধ, তারপরে বিভিন্ন লেখা এবং কৌতুক। দ্য পাবলিকেশন অফ ইট ইজ নট অ্যান ইজি টাস্ক। এটা প্রকাশনা খুব একটি সহজ কাজ নয়। কারণ ইট নিডস টাইম, এনার্জি অ্যান্ড মানি। সময় দরকার, শক্তি দরকার, টাকা দরকার। সর্বপ্রথম কী করা হয়? ম্যাগাজিন কমিটি গঠন করা হয়। অ্যাট ফার্স্ট এ ম্যাগাজিন কমিটি ইজ ফর্মড ফ্রম দ্য টিচার্স। টিচারদের পক্ষ থেকে, স্টুডেন্টদের পক্ষ থেকে, ফ্রম দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস একটি ম্যাগাজিন কমিটি গঠন করা হয়। অ্যাট ফার্স্ট দি এডিটর হু ইজ সিলেক্টেড অর ইলেক্টেড বাই দ্য কমিটি মেম্বার্স। তারপর একজন এডিটর নিযুক্ত করা হয় যেটা কমিটি মেম্বাররা সিলেক্ট বা ইলেক্ট করে থাকে, নির্বাচিত বা বাছাই করে থাকে। ইনভাইটস রাইটিংস, তিনি আমন্ত্রণ জানান লেখা। অবশেষে ফাইনালি গুড রাইটিংস আর সিলেক্টেড ফর প্রিন্টিং। ভালো লেখাগুলো বাছাই করা হয় প্রিন্ট করার জন্য। 11 নম্বর, পাংচুয়েশন মার্ক এবং ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয়। হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ আলেকজান্ডার? ন্যারেশন যারা ভালো বুঝে তারা এই অংশে খুব ভালো করে থাকে। এখানে কোটেশন মার্ক দিয়ে শুরু হবে প্রথমেই। হ্যাভ ইউ হার্ড, কোটেশন মার্কের ভিতরে প্রথম লেটারটা অবশ্যই ক্যাপিটাল লেটার হয়। হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ আলেকজান্ডার? নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, সেই সূত্রে আলেকজান্ডার এ বড় হাতের হবে। যেহেতু এটা একটা প্রশ্ন, এখানে কোশ্চেন মার্ক হবে, কোটেশন মার্কটাও শেষ হবে। আস্কড মিস্টার আহমেদ, এম বড় হাতের হবে, মিস্টারের পর একটি ডট ব্যবহার করব, আহমেদের এ বড় হাতের হবে, ফুল স্টপ ইউজ হবে। নো স্যার, এতটুকু একটা কোটেশন মার্কের ভিতরে। ইয়েস এবং নোর পরে কমা ব্যবহার করতে হয়, এটা আমাদের জানা আছে। আর যেহেতু এই অংশটা কে বলেছে? রাজু বলেছে, তাই এখানে ফুল স্টপ ইউজ করা যাবে না। কোটেশন মার্কের ভিতরে যে অংশটা থাকে তার বক্তা যদি বাহিরে থাকে তাহলে কিন্তু আমরা ফুল স্টপ ইউজ করতে পারবো না, তাই স্যারের পরে কমা দিয়ে কোটেশন মার্ক শেষ করে দিব। রাজু রিপ্লাইড, এখানে ফুল স্টপ দিব। হাউ স্ট্রেঞ্জ ইট ইজ, এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স, কোটেশন মার্কের ভিতরে থাকবে এবং এক্সক্লেমেটরি সাইন ইউজ করতে হবে। সেট হি, ফুল স্টপ দিব, তারপর আবারও কোটেশন মার্ক শুরু হচ্ছে। উইল ইউ টেল মি অ্যাবাউট আলেকজান্ডার প্লিজ? এতটুক কোটেশন মার্কের ভিতরে, এবং আবার নতুন করে কোটেশন মার্ক শুরু হবে। ওয়েল হি ওয়াজ দ্য গ্রেট কিং অফ মেসিডোনিয়া। মেসিডোনিয়ার বিখ্যাত একজন রাজা ছিলেন আলেকজান্ডার। তাহলে এই ন্যারেশনের মতোই, তাহলে এখানে এম বড় হাতের হচ্ছে, যেহেতু মেসিডোনিয়া একটি স্থানের নাম, আর আলেকজান্ডার এ তো অবশ্যই বড় হাতের হবে। এই ছিল 2019 সালে আগত ঢাকা বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্রের সমাধান। আশা করি যারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে এই সমাধানটা দেখেছে এবং অন্যান্য বোর্ডের সমাধানগুলো যারা দেখবে, আশা করি নিজে পড়ার চাইতেও এটা বেশি কার্যকরী হবে, বেশি ইফেক্টিভ হবে, বুঝতে সহায়তা করবে এবং ইংরেজি প্রস্তুতি গ্রহণ করার জন্য তোমাদের জন্য অত্যন্ত সহায়ক হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাসী। এই চ্যানেলটি যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি বোর্ড এর সমাধান প্রকাশ করব। বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যা নিয়ে আমাদের বিভিন্ন পর্ব রয়েছে আগামীতে। আশা করি যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের কাছে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলো পৌঁছে যাবে। তোমাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।